রাজপথে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিশোরগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মৎস্যপক্ষ উপলক্ষে পুকুরে পোনা অবমুক্ত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লিকে 4 শর্ত ঢাকার। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. সরকারি কর্মকর্তা কর্মচারীদের তৈরি আছে পে স্কেল, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যে কোনো সময় ঘোষণা, বাস্তবায়ন চলতি বছরে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না 11 দল। ভোটের পর 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা চায় বিএনপি। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আমাদের আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে। অর্থনীতির অবস্থা ভালো নয়, গ্যাস বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধানের সুযোগ নেই বললেন অর্থমন্ত্রী। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। এই সকাল 5টায় উঠে যাইছি, সিরিয়াল লাগাইছি, এই এখনো পাম্পে যাইতে 1 ঘন্টা লাগবে। পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। তেলও পাচ্ছি না, যে তেলও আমাদের সীমিত দেয়। ভারতের স্বাধীনতা দিবসেও বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে টানা 23 দিনের মতো চলছে আন্দোলন। অনশনে অসুস্থ অনেকে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তারেক রহমান কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখনই বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে তখনই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তাদের জন্য নতুন করে সহ নতুন করে স্পোর্ট হলো, খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলব। মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিকভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, কটিয়াদীতে প্রধানমন্ত্রী উপস্থিতি ঘিরে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আপনি? নেতাকর্মীরা কি বলছেন, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বেশ উৎসাহ আর আগ্রহ উদ্দীপনা সব কিছু স্পষ্ট হয়েছে, কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এই প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে এলেন এবং দিনের শুরু থেকেই তিনি যখন রাজধানী ঢাকা থেকে এই কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন, গাজীপুর পার হওয়ার পর থেকেই বলা চলে কিশোরগঞ্জের পথে পথে নেতাকর্মীদের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি এবং বেশ আগ্রহ নিয়ে তারা অভিবাদন জানায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের নিজ জেলা এই কিশোরগঞ্জে। প্রথমেই আপনি যেমনটি বলছেন যে পাকুন্দিয়ায় তিনি মৎস্য পোনা
উন্মুক্ত করেন এবং বিতরণ করেন, এরপর এখন এই মুহূর্তটাই জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি বরাবরই এই ধরনের আয়োজন সাধারণত রাজধানীতে হয়, কিন্তু অনেকটা ব্যতিক্রমভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সরকার প্রধান হয়ে তিনি প্রান্তিক অঞ্চলে এই ধরনের আয়োজন উদ্বোধন করলেন বা করতে আসলেন, অংশ নিলেন মূল কর্মসূচিতে। অর্থাৎ জাতীয় মৎস্যপক্ষ, যেটি 16ই আগস্ট থেকে আজ থেকে শুরু হয়েছে 30 আগস্ট পর্যন্ত পক্ষ দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে, যার স্লোগান মূলত রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ এবং সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান মাছ চাষ কিংবা খাল খনন কর্মসূচি কিংবা কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এই ধরনের কর্মসূচির দিকে বারবার জোর দিচ্ছেন এবং তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন এসবের মধ্যে দিয়েই সাধারণ মানুষই উপকৃত হবে, যে মাছের পোনা বিতরণ করলে কিংবা মাছ চাষ বাড়লে সেই মাছ দ্বারা উপকৃত হবে দেশের মানুষ। আর তাই তিনি তার নিজ সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন জনগণের প্রতি, যে আস্থার মধ্য দিয়ে তার সরকার জনগণের কল্যাণে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধনী পর্বে এখন এই মুহূর্তে প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছে, এরপরে উদ্বোধনী মূল আয়োজন। সেই উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরেই তিনি এখান থেকে চলে যাবেন কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সে সঙ্গে আলেম ওলামা মাশায়েখ ও ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতা প্রদান যে কর্মসূচি সরকারের গৃহীত, সেই কর্মসূচি এই কিশোরগঞ্জ জেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়েই তার গোটা দিনের এই কিশোরগঞ্জ জেলা সফর পার হবে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রবিন। প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার ব্যাপারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এসব কথা বলেন মুখপাত্র AKM শহীদুল করিম। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. A propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. চলতি বছরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। আর দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানান, পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, তা মেনে নিতে হবে। সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে। এখন বিদ্যুৎ জ্বালানি সমস্যা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন, এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের খামখেয়ালির কারণেই এমনটা হয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। কোনো ধরনের অসামঞ্জস্যতা না পাওয়ায় মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অলি আহমদের 2টি এবং মির্জা ফখরুলের পক্ষে 1টি মনোনয়ন ছিল।
দুই প্রার্থীর মনোনয়নই যথার্থ হিসেবে পাওয়া গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রচলিত সংবিধান অনুযায়ী তার দল চলবে। জানান ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, তবে তা রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। আর 11 দলের প্রতিনিধি জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল বাতেন এমপি বলেন, জোটের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, আর প্রেসিডেন্ট নির্বাচন হবে 20 আগস্ট। ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। তো ডক্টর অলি আহমেদ বীর বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে আমচামের অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, কয়লা মিলিয়ে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government need at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we go for prosperity in the 3rd and 4th year. রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাসের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস মিলছে না, কোথাও আবার স্বল্প চাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে করে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা পড়েছেন বিপাকে। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। ভোররাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকায় এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। আর এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। সিএনজি চালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত অনেক চালক বলছেন, সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করতেই অর্থনৈতিক চাপে পড়েছেন তারা। প্রতিদিনই তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি, এই এখনো পাম্পে যাইতে 1 ঘন্টা লাগবে। সিরিয়াল লাগাইছে অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। বাজেট কমাই দিয়েছে, গ্যাসের বাজেট কমাই দিয়েছে স্যার, সব দিক দিয়ে সমস্যা আমাদের। দেখে আসতে চাই গাজীপুরের কি চিত্র। একটি ফিলিং স্টেশনের খবর আমরা জানবো, আমাদের সহকর্মী আলামিন অপেক্ষা করছেন। আপনি যেখানে আছেন এই ফিলিং স্টেশনের চিত্রই একটু জানতে চাই। ঢাকাতে তো বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই গ্যাস নেই লেখা সাইনবোর্ড ঝুলছে, এখানকার কি অবস্থা? বৃষ্টি, এখানে আসলে গ্যাস নেই সাইনবোর্ড না থাকলেও গ্যাস যে হারে দেওয়া হচ্ছে বা যে পরিমাণে দেওয়া হচ্ছে সেটি একদম না দেওয়ার মতোই। আমরা এখানে যারা গাড়ি নিয়ে এসেছেন গ্যাস নেওয়ার জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 3 থেকে 4 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে তারা সামান্য কিছু গ্যাস নিয়ে তারা ফিরে যেতে হচ্ছে। তাদের গ্যাসের যে চাপ থাকার কথা সেই চাপ নেই বললেই চলে। খুবই অল্প পরিমাণ গ্যাস নিয়ে তারা ফিরে যাচ্ছেন। স্টেশনগুলোতে সিএনজি স্টেশন যারা পরিচালনা করছেন তারা বলেছেন যে তাদের যে নিয়মিত যে চাপ থাকার কথা সাধারণত 200 থেকে 250, সেখানে কখনো কখনো 100 নিচে নেমে আসছে, যার কারণে তারা ঠিকমতো গ্যাস দিতে পারছে না। তার সাথে বাড়তি মাত্রা যেটি যোগ হয়েছে যে সিএনজি স্টেশনগুলোতে জেনারেটর বা গ্যাস দেওয়ার যে মেশিন চালানোর জন্য বিদ্যুতের দরকার হয়, সেই বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যাচ্ছে এবং সেই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তারা
গ্যাস দিতে পারছেন না, যার কারণে অনেক সময় গ্যাস থাকলেও বিদ্যুৎ না থাকার কারণে তারা সেই গ্যাসটি দিতে পারছেন না। তাছাড়া এই সিএনজি স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে তাদের প্রতিদিন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা সেল হতো, সেটা এখন 1.5 থেকে 2 লক্ষ টাকায় নেমে এসেছে, যার কারণে তাদের যে খরচ, যেটি নিয়মিত খরচ, সেটি কিন্তু রয়ে গেছে। তারা এক ধরনের লসের আশঙ্কা করছেন। এইভাবে চলতে থাকলে তাদেরকে একসময় পাম্প বন্ধ করে দিতে হবে। তারা বলছেন যে তাদের খরচ মিটিয়ে যেই লাভ হওয়ার কথা সেটি হচ্ছে না, তাছাড়া তাদের যেই গ্যাস দেওয়ার কথা সেটি হচ্ছে না, তাছাড়া যেই ব্যক্তিগত গাড়ি বা রেন্টেকারের গাড়ি যেগুলো রয়েছে যে ভাড়ায় চালিত হয় সেগুলোতে আসলে গ্যাস না থাকার কারণে তারা তাদের যেই কাঙ্ক্ষিত উপার্জন সেটি করতে পারছেন না। সিএনজি স্টেশনগুলোতে বা সিএনজি অটোরিকশা যেগুলো আছে তারাও সারাদিনের যে জমা সেটি উঠাতে পারছেন না শুধু গ্যাস না থাকার কারণে। তো তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আলামিন। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঝিনাইদহের মহেশপুর ও চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথেও তিনি কথা বলেন। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। কাজ শুরু হয়েছে 2017 সালে। 4 তলা ভবন নির্মাণে খরচ 19.5 কোটি টাকা। রাস্তাঘাট, ড্রেন, বাউন্ডারি, সাবস্টেশন ভবনের পিছনে আরও 4.5 কোটি টাকা ব্যয়। এসি জেনারেটর সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। কিন্তু 9 বছর পেরিয়ে গেলেও বরিশালের একমাত্র বিশেষায়িত 200 শয্যার শিশু হাসপাতাল চালু হয়নি, অথচ হাসপাতালটি দ্রুততম সময়ে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন দক্ষিণাঞ্চলবাসীর প্রশ্ন, কবে চালু হবে এই হাসপাতাল? দক্ষিণাঞ্চলে আগ্রাসী হামের কাছে বাবা মায়ের অসহায় আত্মসমর্পণ। চোখের সামনে দেখেছেন আদরের সন্তানের আর্তনাদ, নিথর দেহ। সীমিত শয্যার বিপরীতে শের-ই বাংলা মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা, অথচ অব্যবহৃত পড়ে আছে বিশেষায়িত শিশু হাসপাতালের কয়েক কোটি টাকার আধুনিক ভবন। আমাদের 70টা সিট, রোগী ভর্তি থাকে এভারেজ 6 থেকে 700। এই রোগীগুলো আমরা সিট দিতে পারি না, আমাদের ফ্লোরে রাখা নিচে রাখে। হামের প্রাদুর্ভাবের মধ্যে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি আনা হয় কয়েকটি বেড। ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকে। আগস্টে হাসপাতাল চালুর আশ্বাসও দেন, কিন্তু ফলাফল শূন্য। আশা করছি আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু সেবা আমরা শুরু করতে পারবো। সমস্ত কিছু তালিকা আমি নিয়ে গিয়েছি। এগুলি কিছু ওইখান থেকে টেন্ডার হবে সিএমএসডি থেকে, আর কিছু এখান থেকে ক্রয় করা হবে। ফান্ডের ব্যবস্থা ঢাকা গিয়ে ইনশাল্লাহ আমরা করব। বরিশাল শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণে 9 বছরে খরচ হয়েছে 30 কোটি টাকা। তবে এখন পর্যন্ত এখান থেকে একজন শিশুও স্বাস্থ্যসেবা পায়নি। দায়িত্বশীলরা আশ্বাস দিচ্ছেন খুব শিগগিরই এই হাসপাতালের কার্যক্রম শুরু হবে, কিন্তু কিভাবে? জনবল নিয়োগ, যন্ত্রপাতি ক্রয় সহ এখনও বাকি অনেক কিছু। নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, লোক দেখানো প্রতিশ্রুতিতে হতাশ দক্ষিণাঞ্চলের মানুষ। শুধু আমরা লোক দেখানোভাবে যদি আমরা বলি যে এই কালকে উদ্বোধন হবে, পরশু উদ্বোধন হবে, আপনি তো জানেনই না যে এটা উদ্বোধন করতে কি লাগবে। হাসপাতাল ভবন হস্তান্তরে 10 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি কমিটির সদস্যরা ভবন পরিদর্শনে গেলে তাদের চোখে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সমস্যা সমাধানে দিয়েছেন 18টি সুপারিশ। অপারেশন থিয়েটার,
সিসিও আইসিও এগুলো দেখে আমরা কিছু অবজারভেশন দিয়েছি। এটি সমাধান করলে আমরা পুনরায় আবার পরিদর্শন করে আমরা এটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করব। আমরা মোটামুটি কাজ কমপ্লিট, তবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন ছিল যে এখানে এই কাজগুলো করে দিতে হবে, সেই হিসেবে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। গণপূর্ত বিভাগ বলছে কমিটির সুপারিশ অনুযায়ী সকল কাজ চলতি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। প্রাথমিকভাবে বহির্বিভাগের চিকিৎসা সেবার মধ্য দিয়ে খুলবে বরিশাল শিশু হাসপাতালের দুয়ার, বলছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আমরা আশা করছি যে আমরা আগস্টের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা এই আমাদের আর কোনো কাজ থাকবে না। সরকার কাজ চাইলে কাজ শুরু হইবে, এটা সরকারের চাও। যদি বলেন যে ফুল কবে শুরু হইবে, সেটা এর আনসার আমার কাছেও নাই। আর সরকার আস্তে আস্তে এটা পূর্ণাঙ্গ রূপ দেবে। বরিশাল ছাড়াও খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী ও সিলেটে আধুনিক এমন হাসপাতাল ভবন রয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল নগরের কাশীপুর এলাকায় 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে থাকবে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ। এছাড়া তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রযুক্তির বিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। আধুনিক জ্ঞান নির্ভর জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। সকাল 6টার দিকে মানিকছড়িতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি। গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠালে মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা, শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া শোভা চাকমা নামের একজন চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। চালক সহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের এখানে 5:50-এর দিকে হচ্ছে 6 জন রোগীকে আনা হয় আর কি। এর মধ্যে হচ্ছে আপনার 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর হচ্ছে বাকি 3 জনকে হচ্ছে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে হচ্ছে আমরা চট্টগ্রাম রেফার করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে রেফার করছে, ওখানে নেওয়ার সময় উনিও নাকি মারা গেছে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই পথে চলাচল করতে গিয়ে কে কখন প্রাণ হারাবেন সেই শঙ্কা নিয়ে প্রতিদিন সড়কে চলাচল করেন যাত্রীরা। গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত 33 জনের প্রাণ গেছে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 7 মাসে সড়কের এই অংশে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 33 জন, কেউ আহত হয়ে করেছে পঙ্গুত্ব বরণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন সহ 3 হুইলারের মতো অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এছাড়া মহাসড়কে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে স্থানীয়রা। অটো এইগুলো যদি এই হাই রোডে চলা কম হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একটা অটোওয়ালা স্বাভাবিক রোডের পরে ওঠে পেটের জন্য, তাদের জন্য এটা রাস্তা 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক। তবে দুর্ঘটনার বৃদ্ধির জন্য ছোট যান চালকদের দায়ী করছে বড় বাহনের চালকরা। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটিকে 4 লেনে উন্নীত করার দাবি তাদের। দুর্ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দিয়েই তো আমাদের গাড়িগুলো দেয়, কিন্তু এরা তো আর এগুলো বোঝে না। রাস্তাঘাটে হুট করে মনে করেন ডানে ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ির ডানে ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। আমাদের চলার মতন তো সেরকম কোনো রাস্তা নাই এবং সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা নাই,
বাধ্যতামূলক আমরা আর কি এই রোডে তখন আর কি আমরা চলতেছি। হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে এই গাড়িগুলোও আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ত্রুটিপূর্ণ যানবাহন এটাও একটা কারণ, আর এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। দ্রুতগতির যানবাহনের লাগাম টানা ও চালকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়ক 4 লেনে উন্নীত করা গেলে সড়কে কমে আসবে মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন সচেতন মহল। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। অবিলম্বে ডাম্পিং নামক নীরব চাঁদাবাজি বন্ধ সহ 5 দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি। দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকার রিকশা শ্রমিকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রিকশা শ্রমিকদেরও ভূমিকা রয়েছে, অথচ 2 বছর পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। রিকশা শ্রমিকদের জন্য সরকারকে ফ্যামিলি কার্ড প্রদানের আহ্বান জানান। সমাজের সাধারণ নিম্নবিত্ত মানুষের তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, তাদের অধিকার নিশ্চিত হয় নাই, তাদের মানবিক জীবন নিশ্চিত হয় নাই। আমরা দেখলাম অভ্যুত্থানের আগের যে পরিস্থিতি, গত 2 বছরও বরঞ্চ নতুন ভাবে রিকশা শ্রমিক শ্রমজীবী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা, কিন্তু বর্ষা মৌসুম যেন তাদের কাছে চরম এক দুঃসময়। বৈরী আবহাওয়ায় সবাই কর্মহীন, আয় উপার্জন বন্ধ। বিকল্প পেশার সুযোগ না থাকায় পরিবার নিয়ে দিন কাটছে অনাহারে অর্থাহারে। তবে তাদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। তীরে ভেড়ানো শত শত মাছ ধরা ট্রলার, কিছু নোঙর করা সাগরে। প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র এটি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, দীর্ঘদিন বন্ধ মাছ ধরা। পুরো বর্ষা কাটছে এভাবে। কর্মহীন মৎস্যজীবীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও একমাত্র উপায় নৌপথ। প্রতিকূল আবহাওয়ায় বেশিরভাগ সময় নৌ চলাচল বন্ধ থাকে, কোথাও গিয়ে উপার্জনেরও সুযোগ নেই। 3 মাস যদি মন থাকিলে সাগরের জাল মার মানুষের উপায় কি হইব ভাই? একটা দিন বন্ধ দিয়ে মাছ পরিবার টাইম লিয়ে মাছ যাইলে অনাহার চলে গিয়ে 15 দিন চলি নেওয়ারি গিয়া সাগর জানুয়ারি মাছ মারতে জানুয়ারির মাছ মারলে ফের চলের, জানুয়ারি ফের নচলের। সাগরে মাছ ধরতে না পারলে জেলেদের ঘরে জ্বলে না চুলা। পরিবার নিয়ে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। কোথাও সরকারি সহায়তার খবর পেলেই সবাই ছোটেন সেখানে। ওয়ানিয়াম দিলে মেম্বার চেয়ারম্যানের কিনারে যায়, মেম্বার চেয়ারম্যানের হতে দিও গিয়ে হয়ের নদী সুদিন সাদা নালে তো কিছু আনন্দ না হয় লিলালি গজান লিলা বাঙাসুর আবাদ খামাইয়া কি নাই মাইকে দিলে যাইলে এখন খাইয়া পাইলে না। এই দ্বীপের 80% মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, বাকিরা কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটনের ভরা মৌসুমে অনেকে কাজ করেন, কিন্তু যাদের অন্য কোনো পেশা নেই বেশি কষ্টে থাকেন তারা। 4 মাস হলে আর মঙ্গিনা করি পারিব, আর কিছু ইনকাম করি পারি পর্যটনের লাগে। পর্যটক 2 মাস করে দে, তো তাহলেও আমাদের কুলায় না। ছেলে মেয়ে বেশি হিসাবে আমরা কুল করতে পারি না। সরকার একদিন দিলেও জনগণকে মানিয়ে নিতে হবে, 1 বছর দিলেও মানিয়ে নিতে হবে। অফ সিজন পরিস্থিতি দেখতে সম্প্রতি সেন্ট মার্টিন সফর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের মানুষের স্বার্থ সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সবকিছুই করছে, তাই না? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সবকিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় গীত বন্দে মাতরম অবমাননা করেছে বিরোধী দল কংগ্রেস। এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দাবিতে গানটির পূর্ণাঙ্গ সংস্করণের কয়েকটি লাইন নিয়ে বিতর্ক বহুদিনের। কংগ্রেসের অনুষ্ঠানে গানটি বন্ধের চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এমন অভিযোগে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার জেরে কংগ্রেস নেতাদের তুলোধুনো করছেন বিজেপি নেতারা। তবে অবমাননার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
ভারতের বিরোধী দল কংগ্রেসের সদর দফতর ইন্দিরা ভবনে উদযাপন করা হয় দেশটির ৮০তম স্বাধীনতা দিবস, যেখানে অংশ নেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সহ সিনিয়র নেতারা। দেশটির রাজনৈতিক আলোচনা তুঙ্গে এখন কংগ্রেসের এই আয়োজন। বিতর্কের শুরু জাতীয় গীত বন্দে মাতরম নিয়ে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় গানটি চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সাথে কথা বলার সময় বিরক্তির অভিব্যক্তি দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। আলোচনা হচ্ছে রাহুল গান্ধীর অঙ্গভঙ্গি নিয়েও। এই ইস্যুতে এবার কংগ্রেসকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। জাতীয় গীতকে যথাযথ সম্মান না দেখানোর অভিযোগ তাদের। দাবি, বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ সহ্য করতে না পেরে তা বন্ধের উদ্যোগ নিয়েছেন সোনিয়া গান্ধী। পুরো দেশ দেখেছে বন্দে মাতারাম গাওয়ার সময় তারা কতটা অস্বস্তিতে ছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক যে গানটি বন্ধের চেষ্টা করা হয়েছিল। কংগ্রেস পার্টি শ্রীমতী সোনিয়া গান্ধী কংগ্রেস ও সোনিয়া গান্ধী অত্যন্ত দেশবিরোধী মনোভাব নিয়ে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া বন্ধের চেষ্টা করেছেন। এই গর্হিত কাজের মাধ্যমে সোনিয়া গান্ধী আমাদের জনগণ ও জাতিকে অপমানিত করেছেন। এই আচরণ স্পষ্টভাবেই কংগ্রেসের বন্দে মাতরমের প্রতি ঐতিহাসিক ঘৃণা ও অবজ্ঞাকে তুলে ধরেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাখ্যায় দলটির দাবি, প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তার জন্য চেয়ারের ব্যবস্থার নির্দেশ দিচ্ছিলেন সোনিয়া, যা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। कांग्रेस वर्किंग कमेटी की बैठक हुई, পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেই ইন্দিরা ভবনে বন্দে মাতরম এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়া হয়েছিল। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কাউকে থামানোর বা বাধা দেওয়ার ঘটনাও ঘটেনি। কংগ্রেস সভাপতি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিলেন, তাই সোনিয়া গান্ধীজি বলেছিলেন তার জন্য একটি চেয়ার এনে রাখা উচিত। বন্দে মাতরম গান নিয়ে ভারতে বিতর্ক ঐতিহাসিক। সম্প্রতি বিজেপির উদ্যোগে গানটিকে জাতীয় গীত হিসেবে আইনি সুরক্ষায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিলের সংশোধনীও পাশ করা হয় পার্লামেন্টে। মুস্তাফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের স্বাধীনতা দিবসে বিক্ষোভে উত্তাল হল ঝাড়খণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে টানা 23 দিনের মতো আন্দোলন চলছে। একই সাথে আমরণ অনশন করছে একদল তরুণ। চরম অবনতি হয়েছে অনশনরতদের স্বাস্থ্যের, তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় আন্দোলনকারীদের। টেবিলে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বাবা সাহেব আম্বেদকরের মতো নেতাদের ছবি, পাশেই অনশনরত তরুণরা। এ দৃশ্য ঝাড়খণ্ডের রাঁচির। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে অব্যাহত বিক্ষোভ, যা গড়িয়েছে 23 দিনে। দাবি পূরণ তো নয়ই, এখনও প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাসও পায়নি আন্দোলনকারীরা। টানা অনশনে স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে আন্দোলনকারীদের। বুখার ফেলায়া, জ্বর এসেছে, শরীরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, মনে হয় না বেশি দিন বাঁচবো। তবুও সরকার আমাদের গুরুত্বই দিচ্ছে না। এখানে ডাক্তার পাঠানো হয়েছে, তাদের সাথে গেলে আমাদের আর এই আন্দোলনে ফিরতে দেবে না, তাই যাইনি। আমরা আমরণ সংগ্রাম চালিয়ে যাব। ভগৎ সিং বলেছিলেন, ইংরেজরা দাবি মেনে না নিলে আরো জোরালো আন্দোলন করতে হবে। আর এই সরকার তো কালো ইংরেজ, তাদের সাথেও এমনই করতে হবে। সরকার শুনলে वरना मैं अपनी मिट्टी के लिए कुर्बानी दे दूंगा। ভারতের স্বাধীনতা দিবসে বিক্ষোভকারীদের অভিযোগ, আজও পরাধীন দেশের মানুষ, অন্যায় অনাচার চলছে নাগরিকের ওপর। আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে, অথচ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি। আজ স্বাধীনতার 80 বছর পরে একটাই প্রশ্ন, এটাই কি মহাত্মা গান্ধী আর আম্বেদকর স্বপ্নের দেশ? এটাই কি ভগৎ সিং আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের দেশ? সুভাষ চন্দ্র বোস কে কুরবানি কা দেশ হ্যায়। দাবি মানা না হলে আরও কঠোর হবে আন্দোলন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।